আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। কিং চার্লস দ্য থার্ড এর আমন্ত্রণে ৪ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ৪ দিনব্যাপী এই সফরে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এই সময় রাজা চার্লসের হাত থেকে তৃতীয় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সফর শেষে আগামী ১৪ই জুন দেশে ফিরবেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরকে দ্বিপক্ষীয় সফর বলে ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। সে অনুযায়ী ১১ই জুন প্রফেসর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অধ্যাপক ইউনূসের সঙ্গে সফর সঙ্গী হিসেবে আরও থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সফর নিয়ে কথা বলতেই আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিক ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? সালাম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। এই সফরের আসলে উদ্দেশ্য কি? আমরা ভাষা অনেক কিছু শুনছি, অনেক প্রেস ব্রিফিং পেয়েছি। সফরটা তো কোর ৩টা বিষয় এখানে ইম্পর্টেন্ট পাচ্ছে। সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আমরা ব্রিটেনের সাথে তো আমাদের সম্পর্কটা এটা একটা দ্বিপাক্ষিক সফর, অফিসিয়াল ট্যুর। তো ব্রিটেনের সাথে আমাদের সম্পর্কটাকে আমরা নতুন উচ্চতায় নিতে চাই। ওরা আপনি জানেন আগে তো যে রেজিমটা ছিল তারা তো ডেমোক্রেসির কিছুই মানতো না। তো ফলে বিদেশি বা ওয়েস্টার্ন পাওয়ারদের কাছে আগের রেজিমটা খুব টেইন্টেড ছিল। অনেকে রিলাক্টেন্ট থাকতো তাদের সাথে ভালো সম্পর্ক করার। তো আমরা চাচ্ছি যে ব্রিটেনের সাথে আমাদের যেহেতু অনেক পুরনো আমাদের একটা বন্ধু, এই বন্ধুত্ব জায়গাটা আরও বাড়াতে আরও নতুন উচ্চতায় নিতে, এটা একটা দিক। দ্বিতীয়টা হচ্ছে যে প্রফেসর ইউনূস সেখানে কিং চার্লস তাকে দি কিং চার্লস দি থার্ড হারমোনি অ্যাওয়ার্ড দিচ্ছেন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। এটা ওনার জন্য যেরকম সম্মান আমাদের পুরো জাতির জন্য এটা সম্মান। আসলে উনি এই এটা আনতে অ্যাওয়ার্ডটা যাচ্ছেন। সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে এটা চাচ্ছিলাম। হচ্ছে ওনার লাইফ লং যে ওয়ার্ক, সেই লাইফ লং ওয়ার্ককে উনি অনার করছেন। উনি প্রফেসর ইউনূস উনি সারা জীবন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার যে মাইক্রো ক্রেডিট যেটা গ্রামীণ ব্যাংক করলেন, এটা দরিদ্র মানুষকে দরিদ্রতা মুক্ত করার একটা ইনিশিয়েটিভ। ঠিক তেমনি তার পরবর্তীতে উনি সোশ্যাল বিজনেস যেগুলো আইডিয়াটা নিয়ে আসলেন, যে এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রফিটটা রিসাইকেলই হবে, ওইটা আবার ওইখানেই যাবে, কেউ নিবে না, ওনারা কেউ নিবে না। তো এই সোশ্যাল বিজনেসটাও উনি দরিদ্র বান্ধব। এবং পরবর্তীতে উনি যেটা এখন প্রচুর বলছেন অনেক জায়গায়, সেটা হচ্ছে 3-0 কনসেপ্ট। এই 3-0 জায়গায় আপনি দেখেন যে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন অ্যান্ড জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন, এই ৩টা জায়গায় উনি বারবার বলছেন। উনি বলছেন যে আমরা যেই সিভিলাইজেশন গড়েছি সেটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন। এটা আমাদের একটা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে বা কিছুটা নিয়েছেও। এই জায়গাতে থেকে আমাদেরকে যদি সরিয়ে আনতে হয়, তাহলে আমাদের আনএমপ্লয়মেন্টটাকে জিরো করতে হবে, পভার্টি জিরো করতে হবে, নেট কার্বন ইমিশন যেটা আমরা কার্বন যেগুলো ইমিট করি সেটাও জিরো থাকতে হবে, এবং এদেরই সাথে যে মানুষের যে ওয়েলথ অ্যাকুমুলেশন, আপনি যে ওয়েলথটা করেন, হ্যাঁ, আপনি যেই ধন সম্পদ করেন, ওইটা যাতে জিরো হয়। এই তো এই যে কনসেপ্ট, এই যে কাজগুলো উনি করছেন, এই তার সারা জীবনের যে ডেডিকেশন, এই ডেডিকেশনটাকে অনার করার জন্যই কিং চার্লস তাকে এই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন, হারমোনি অ্যাওয়ার্ড। খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। আমরা শুনেছি যে কিয়ার স্টারমারের সঙ্গেও উনি বসবেন। ওই বৈঠকের আলোচ্যসূচি কিরকম হতে পারে? কি নিয়ে কথা বলবেন? ব্রিটিশ অফিসিয়ালদের অনেকের সাথে মিটিং হচ্ছে। আর যেহেতু আপনি জানেন যে গত 4-5 দিন ছিল হলো আমাদের এখানে ঈদুল আজহার ছুটি, তো ফলে এই লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হ্যামার আউট হয়েছে, কি নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা আমি বলতে পারবো না। বাট আমাদের সাথে তাদের সম্পর্কে যে সমস্ত জায়গা আছে, যে সমস্ত জায়গায় আমরা তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে পারি, সেই প্রত্যেকটা জায়গায় আলাপ হবে। আচ্ছা, আমরা বহুদিন থেকেই শুনছি এটা, সম্ভবত শেখ হাসিনার পতন হবার আগে থেকেই জানা যাচ্ছিল, লন্ডনে বাংলাদেশে যারা আছেন, এই গত সরকারের আমলেও যারা ক্ষমতাসীন ছিলেন,
প্রচুর অর্থ পাচার হয়েছে, তাদের প্রচুর সম্পত্তি আছে, সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন থেকে শুরু করে তার ক্যাবিনেটের বহু মন্ত্রীরই অনেক সম্পত্তি আছে। এগুলো ফেরত আনার ব্যাপারে কি এবারের সফরে কোনো আলোচনা হবে বা এই সফরের আচ্ছা। সাথেই আমি বলবো না যে ট্রিপের সাথে, এই সফরের সাথেই আরো দুইজন সফর করছেন, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হাবিব মনসুর আর হচ্ছে অ্যান্টি করাপশন কমিশনের যে চেয়ারম্যান আব্দুল মোমেন করছেন। এবং ওনাদের ফোকাসটা থাকবে যে এই যে অ্যাসেট রিকভারি, আমাদের দেশের থেকে শেখ হাসিনার আমলে একটা যে হোয়াইট পেপার করা হয়েছিল ডক্টর দেবপ্রিয়র নেতৃত্বে, ওনারা বলছেন যে দেশের থেকে $234 বিলিয়ন মতো পাচার হয়ে গেছে। তার মধ্যে $20 বিলিয়ন শুধু ব্যাংকিং সিস্টেম থেকেই নিয়ে নেওয়া হয়েছে। তো এই টাকাটা কিভাবে, এই টাকাটা পুরো পৃথিবীর অনেকটা জায়গায় গিয়েছে। হ্যাঁ, আপনি এই টাকা ইউকেতে গিয়েছে, সুইজারল্যান্ডে গিয়েছে, বা আহ, কানাডায় কানাডায় গিয়েছে, গিয়েছে, দুবাইয়ে কিছু সিঙ্গাপুর, গিয়েছে। মালয়েশিয়া, দুবাই, ইউএসএ, অনেক জায়গায় আমরা তো আমাদের একটা এফর্ট হচ্ছে যে এই যে সমস্ত জায়গায় গিয়েছে তাদের কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে এই টাকা ট্রেল ধরে টাকাটা কোথায় গিয়েছে, কিভাবে আনা যায়, সেই কথাগুলো তাদের সাথে কোঅপারেশনটা করা, এবং সেই কোঅপারেশনটা আমরা ইউকের সাথে খুব ভালোভাবে করছি। সেটার কিছু আচ্ছা। রেজাল্ট আপনারা গার্ডিয়ান পত্রিকা বা অন্যান্য কিছু হ্যাঁ, পত্রিকা আপনারা বোঝা দেখেছেন। যাচ্ছে। তো আমরা এটা নিয়ে বেশি কথা বলবো না, বিকজ এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, অনেক কথায় অনেক, আর লিগালি অনেক ইস্যু আছে। বাট আমাদের ফোকাসটা এখানে থাকবে ওনাদের যে দুইজনের যে ইউকেতে ভিজিটটার, ওনাদের দুইজনের মিটিংগুলোর পুরো ফোকাসটা এটাকে ঘিরে হবে, যে এই টাকাটা চলে গেছে, সেই টাকাটা যদি ওইখানে ইউকেতে যে থাকে তো সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায়। ফিরিয়ে আনা যায়। আরেকটা জিনিস নিয়ে গতকালকে থেকে আমাদের সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, টিউলিপ প্রসঙ্গ। টিউলিপ একটা চিঠি দিয়েছেন ডক্টর ইউনূসকে, সেটা গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে এবং পরে আমি দেখলাম টিউলিপ তার নিজের যে এক্স হ্যান্ডেল সেখানেও একটা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে প্রধান উপদেষ্টাকে পার্লামেন্টে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের কথা বলা হয়েছে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? কালকেও আপনি এটা নিয়ে কথা বলেছেন। কিন্তু পরে রাতে, বেশ রাতে টিউলিপের এক্স হ্যান্ডেলের যে স্ট্যাটাস সেটা দেখলাম। সব মিলিয়ে আসলে সরকারের দিক থেকে এই ব্যাপারে প্রতিক্রিয়া কি? আমরা এই ব্যাপারে আসলে, আমরা যেহেতু চিঠিটা পাইনি, যেহেতু চিঠিটা আপনি নিউজ পেপারে তো অনেক কিছুই আসতে পারে, কিন্তু এটা তো হ্যাঁ, আমরা অফিসিয়াল চ্যানেলে চিঠিটা আগে পাবো, পেলে আমরা এটা বিষয়ে কমেন্ট করব, এর বাইরে আমরা কমেন্ট করতে চাই না। উনি ওইখানে মেম্বার অফ পার্লামেন্ট, সেই জন্য আমরা এই বিষয়টা, আমাদের কথা হচ্ছে যে আগে চিঠিটা পাই, দেখি ওইটা সারবস্তু কি, দেন অবভিয়াসলি উইল টক অ্যাবাউট ইট। তাহলে মানে উনি প্রপার চ্যানেলে চিঠিটা দেননি। টিউলিপ যেটা উনি করেছেন হয়তো সংবাদ মাধ্যমে প্রচারের জন্য দিয়েছেন, এক্স হ্যান্ডেলে প্রচারের জন্য দিয়েছেন। তার মানে একটা আলোচনায় উনি আসতে চাচ্ছেন কিন্তু যথাযথ চ্যানেলের মাধ্যমে না। তাহলে এটা কি ধরে নেওয়া যায় যে তার আসলে বসার ইচ্ছা নেই, আলোচনার ইচ্ছা নেই? একটা প্রধান উপদেষ্টার লন্ডন সফর উপলক্ষে এক ধরনের হাইপ তোলা হলো। আমি এই আলোচনা তো বিষয়ে প্রচুর। যেহেতু আমি চিঠিটা দেখি না, আমি তো একজন সরকারি একজন জি, জি। মানে প্রেস সেক্রেটারি, তো সেই জায়গায় আমার আসলে পুরো জিনিসটা দেখে আমি কমেন্টটা করতে পারবো। আপনি যেটা বলছেন সেটা আপনার কমেন্ট, কিন্তু আমাদের তরফ থেকে আমরা আগে দেখি, যদি আমরা চিঠিটা পাই অবশ্যই আমরা এটার উপর কমেন্ট করব, জানাবো আপনাদেরকে। আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো নথি নেই যেটার উপর ভিত্তি করে কোনো না, মন্তব্য না, করা কারণ যায় আপনি বা জানেন সিদ্ধান্ত আমাদের নেওয়া যায়? এখানে তো ছুটি চলছে, হ্যাঁ, 5 তারিখ থেকে একটানা ছুটি চলছে, এটা একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি একটা টাইম। অন্যান্য সময় তো হ্যাঁ, ঈদের ছুটি চলে 3 দিন, ৩ দিন। তো সেখানে আপনার অলরেডি 5 দিন আজকে হয়ে গেছে। হ্যাঁ, এই সময় আমরা যাচ্ছি, তার মধ্যে আমাদের আরেকটা ব্যস্ততা ছিল, জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে স্যার একটু ব্যস্ত ছিলেন, তারও আগে জাপান ট্যুর নিয়েছিলেন, ফলে এখানে ফোকাসটা একটু কম ছিল। আমরা ইউকেতে যাই, যে আমরা যদি চিঠিটা পাই সেটার উপর অবশ্যই আমরা কমেন্ট করব। ইউকেতে তো আরেকজনও থাকেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান থাকেন এবং আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি সৌজন্য সাক্ষাৎ হবে। তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটা আসলে কি? যেহেতু সাক্ষাৎ হচ্ছে, কি ধরনের বিষয় নিয়ে আপনারা আলোচনা করবেন বা বিএনপির সঙ্গে আপনারা সরকারের থেকে বিষয়টাকে কিভাবে দেখেন জানি না। কিন্তু আমরা বাইরে থেকে যেভাবে দেখছি একটা টানাপোড়েন আছে। একটা দূরত্ব নির্বাচনের সময় নিয়ে। তো তারেক রহমানের সাথে বৈঠকটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? না, তারা যে আমরা এটাকে একটা পজিটিভ ভাবে দেখছি। হ্যাঁ, এখনো ডিটেলসটা কিন্তু ডিসাইড হয় না, এবং আমার মনে হয় যে এটা তাদের আসলে পার্টির যে ডিসিশন মেকিং বডিতে এগুলো আলাপ হবে।
বাট আমরা অবশ্যই এটাকে পজিটিভ দেখছি। উনি দেখেন, উনি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, হুম। ঠিক আছে? 17 বছর উনি স্ট্রাগল করেছেন, ওনার প্রতি কি ভয়ানক টর্চার হয়েছে সেই 111-এর গভর্নমেন্টের সময়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি তার পার্টিকে গুছিয়েছেন, তার পার্টি এখন খুবই বাংলাদেশে এখন বলতেই পারেন যে সবচেয়ে বড় পার্টি। তো সেই জায়গায় আর আমাদের চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো তাদের মধ্যে যদি মিটিং হয়, সেই মিটিংটা তো অবশ্যই একটা পজিটিভ, বাংলাদেশের জন্য এটা একটা খুবই মানে পজিটিভ বার্তা বয়ে নিয়ে আসে। এটাই। আর যে বিএনপি আমাদের তো একজন অংশীজন, আমরা যারা জুলাই আন্দোলনে ছিলাম, জুলাই অগাস্টে বিএনপি তো প্লেড এ বিগ রোল, অনেকে দিয়েছেন। তো বিএনপি এই যে গভর্নমেন্টকে যারা সাপোর্ট দিচ্ছেন, বিএনপি ওয়ান অফ দ্য টপ সাপোর্টার্স। তো আমরা মনে করি যে এই মিটিংটা মানে যে এটা যদি মিটিংটা যদি হয়, এটা ইটস এ ভেরি গুড সিগন্যাল। তার মানে মিটিং এর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই সময় বা আর কিছুর ব্যাপারে এখনো আমরা তো বললাম তো, এই যে আমাদের এই মেন সমস্যাটা যেটা হয়েছে, এই যে ছুটির ছুটি। ফাঁদে আমরা পড়ে যাচ্ছি, যে এইটা মানে আমি ওইখানে যে সকালে যে আগামী সকালে যদি আমাকে ফোন দেন, আমি আপনাকে কনফার্ম ডিটেলসটা জানতে পারবো। তবে আমরা শুনেছি ওরা পজিটিভ, আমরাও তো পজিটিভ। দেখা যাক মিটিংটা এখন কখন হয়। আচ্ছা, এই। কথা হওয়ার সুযোগ আছে, বাট সম্ভাবনা ওনারা, আছে। আমরা জানি যে ওনারা এই কথাগুলো আগে মানে এটার ফাইনাল ডিসিশনের আগে বোধহয় ওনারা ওনাদের পার্টির হাইয়েস্ট ডিসিশন মেকিং বডিতে কথা বলবেন, এই টাইপের কথা আমরা শুনছি। আচ্ছা, আরেকটা বিষয়, প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন যে ভাষণটি দিলেন, সেখানে তিনি বলেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে। এই ব্যাপারে কি আমাদের দেশের বাকি যে অংশগুলি, সেই প্রস্তুতিগুলি আছে, নির্বাচন কমিশন বা বাদবাকি সরকারের দিক থেকে যে প্রস্তুতি থাকার কথা, সেইগুলি কি সম্পূর্ণ? সবগুলো সম্পন্ন করেই উনি মনে করছেন যে এপ্রিল, উনি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে এপ্রিলে ইলেকশনটা হবে। এটার কারণ হচ্ছে আমাদের যদি দেখেন আমাদের ব্রডার ম্যান্ডেটটা কি, আমাদের ব্রডার ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন। তো এই তিনটা ব্রডার ম্যান্ডেটের যে কাজগুলো আছে, অনেকগুলো কাজই তো এখনো বাকি। চিফ অ্যাডভাইজার মনে করছেন এবং কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মনে করছেন যে এই কাজগুলো আমরা একদম শেষ করতে পারবো বাই মার্চের মধ্যে, এবং এপ্রিলে প্রথমার্ধে ইলেকশন হবে। এই আপনাদের এটার টার্গেট কি? নির্বাচনের টার্গেটটা যেমন বোঝাই যায় এপ্রিলের প্রথমার্ধে, কিন্তু সংস্কার বা বিচারের সংস্কার প্রশ্নে তো আমরা চলমান আমরা প্রক্রিয়া কিন্তু এই শেষ হবে। ইয়েতে অলরেডি জানিয়েছি যে 1058টা সংস্কারের মধ্যে বেশ কিছু কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি, মানুষের চোখে এটা পড়ছে না, বাট হ্যাঁ, এই সংস্কারগুলো হচ্ছে। আমরা ইলিগাল কিছু আমরা এই পুরো 4400 ওয়ার্ডের আমরা একটা স্যার একটা স্পিচ দিয়েছেন হ্যাঁ, বেশ বড়। অনেক সেই বড়। স্পিচে কিন্তু আপনি দেখবেন যে সংস্কার কোথায় কোথায় হয়েছে, পুরো ব্রডার একটা আউটলাইন দেওয়া হয়েছে। আরও তো অনেক সংস্কার বাকি, আমরা অনেক ধরনের জায়গায়, এটা শুধু যে পলিটিক্যাল সংস্কার তা না, ইকোনমিক সংস্কার আছে, ট্রেড এর বিষয়ে সংস্কার আছে। এই সমস্ত সংস্কার নিয়ে এই গভর্নমেন্টটা গুছিয়ে ফেলতে পারবে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে কাজ গুছিয়ে ফেলতে পারবে, এবং সেই অনুযায়ী টাইমটা ফিক্স হয়েছে যে এপ্রিলের প্রথমার্ধে এটা হবে। বিএনপি তো আপনার প্রধান উপদেষ্টার ভাষণের পর থেকেই তারা জানিয়ে আসছে এপ্রিলের ব্যাপারে তাদের মনোযোগ নাই। তারা তাদের নিজেদের যুক্তিও তুলে ধরেছে কি কি কারণে তারা এপ্রিলে নির্বাচন চায় না। আহ, এক ধরনের দূরত্ব আছে সরকারের মতামতের সঙ্গে বিএনপির নাও মতামতের। দূরত্ব, আপনার ওনারা কি ওনাদের কথা বলছেন, আর আমরা আমাদের কথাটা তো বলছি। আমরা, ওনারা যে কথাগুলো বলছেন যে ওয়েদারের কথা, হিটের কথা, কালবৈশাখীর কথা, রোজার মধ্যে ক্যাম্পেনিং এর কথা, হুম হুম তা আমরা এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আগেই চিন্তা ভাবনা করেছি। যেমন ধরেন ওনারা বলছেন যে হিট ওয়েভ হয়, ওই সময় প্রচুর গরম পড়ে। হ্যাঁ, তা আমরা এপ্রিলে। দেখেছি যে গরমটা কখন পড়ে, আমরা ওয়েদার অফিসিয়ালদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এপ্রিলের প্রথম দিকে গরমটা কম পড়ে। আচ্ছা, এপ্রিলের গরমটা হয় যে মানে বৈশাখ মাসটা শুরু হওয়ার পরে, মানে তারা বলছে প্রথম 10 দিন একদমই এটা ইটস লাইক এনি আদার ডে, এবং ইটস গুড, ওইখানে ঝড় বৃষ্টিও কম হয়। কিন্তু পরের 20 দিন আপনি যদি আপনার নিজেরাও ওয়েদার অফিসিয়ালদের ফোন করে জানতে পারবেন, ওই পরের 20 দিনে তাপমাত্রাটা বাড়তে থাকে এবং গ্র্যাজুয়ালি বাড়ে। প্রথম সপ্তাহের যে তাপমাত্রা, এভারেজ হুম তাপমাত্রার হুম থেকে দ্বিতীয় সপ্তাহের তাপমাত্রা বেশি থাকে, দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে বেশি থাকে,
তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ বেশি থাকে। তো ফলে ওনারা বলছেন যে প্রথম হাফে যে আমরা নির্বাচনে যে টাইম দিচ্ছি এটা তেমন একটা সমস্যা করবে না। আর একটা থাকে যে কালবৈশাখী। হ্যাঁ, কালবৈশাখী সারা ওরা বলছে যে অন অ্যান এভারেজ মানে এই যে 50 তাদের 100 বছরের ডেটা আছে, তারা দেখছে যে বৈশাখ পুরো এপ্রিল মাসে কালবৈশাখী হয় 9 দিন। এই আচ্ছা 9 দিনের বেশিরভাগই হয় এগেন সেকেন্ড হাফে বেশি। আচ্ছা, আর এই কালবৈশাখীটা কিন্তু পুরো ন্যাশন ওয়াইড হয় না, এটা একটা না, লোকালাইজ। হ্যাঁ, ঠিক আছে, হুম, ফলে এইটা যে খুব বেশি ডিসরাপশন করবে তা না। আবার আমরা তো প্রথম দিকে নির্বাচনটা করছি। আর একটা ওনারা কথা বলেছেন যে রোজার সময় আপনার ক্যাম্পেইন, রোজাটা কখন হবে। রোজাটা এবার শুরু হবে ফেব্রুয়ারি 16-17 তারিখে। ফেব্রুয়ারি 16-17 তারিখে আপনি তাপমাত্রা দেখেন, তখন তো বেশ ঠান্ডাই থাকে। বেশ ঠান্ডা থাকে। আর একটা দিনটাও ছোট। হ্যাঁ, আপনি যে দিনটা অনেক বড়, রোজা যে রাখার কষ্ট, কেউ রোজা রেখে কেউ কষ্ট করতে পারবে না। আমার তো মনে হয় যে ওই সময় আরো ক্যাম্পেনিংটা ইজি হবে। যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা ইফতার পার্টি আয়োজন করবেন, তাদের ক্যাম্পেনিংটা আরো বেটার, কেননা ওয়েদারটা মাইল্ড, ওই সময় তারা ক্যাম্পেনিং খুব ভালো মতো করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে গ্রামে অঞ্চলেও সেহরি পার্টিও হচ্ছে। কিন্তু তারা আরেকটা বিষয় আছে, ওই সময়টায় এপ্রিলের দিকে আমাদের এসএসসি পরীক্ষাটা হয়, এটা সেটা আমরা কি তো পিছিয়ে দেওয়া এসএসসি যাবে? পরীক্ষা পিছিয়ে তো দেবেন? মানে চেঞ্জ করা যায়, ঠিক না? ইলেকশনের পরের দিনে আমরা এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল 2-3 দিন পরে, তেমন কিছু না। সেক্ষেত্রে আপনারা এপ্রিলের ব্যাপারেই অ্যাডামেন্ট। না, বিএনপি এপ্রিলের তো ব্যাপারটা এটা তো এমন না যে হঠাৎ করে হুইমজিক্যালি এই ডিসিশন তো এসে নেই। এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করা হয়েছে, সবার সাথে কথা বলা হয়েছে, তারপরে এই জায়গাটা দিয়েছেন। এবং আমরা কি করণীয়, আমাদের যে এই যে মেন 3টা যে ম্যান্ডেট, যে নির্বাচন, ট্রায়াল এবং সংস্কার। সংস্কার, এইটাও কেউ যে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো সেগুলো সব চিন্তা করেই এই ডেটটা দেওয়া হয়েছে। বিএনপি আপনার মনে হয় যে সমঝোতায় আসবে বা ওই জায়গাটায় ছাড় দেবে? এটা তারা তো তো ওদের জানুয়ারি বিষয়, ফেব্রুয়ারির এটা পরে যেতে চাচ্ছে না। ওদের উম বিষয়। আমার মনে হয় যে এটা ব্রডার আমাদের সোসাইটিতে আমরা দেখছি, আমরা যেগুলো এভিডেন্স পাচ্ছি যে সবার একটা সাপোর্ট আছে, খুব বড় রকমের সাপোর্ট আছে এটার বিএনপি পিছনে। শীর্ষ পর্যায় থেকেও তো এর বিরুদ্ধে বলা হয়েছে। এমনও বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা সম্ভবত নির্বাচন দিতে চাচ্ছেন না বা উনি গড়িমসি এইগুলো করছেন। এখন এই কথাগুলো আমরা অনেক আগেও শুনেছি যে প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে পারছেন না বলে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে বারবার একই কথা বলছেন। হুম, হুম। এখন তো উনি সুনির্দিষ্ট ডেট দিলেন, এবং এখন যে ভোটের ডেট এটা উনিও দিবেন না, এটা দিবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন। এরপরেও যদি কেউ আনসার্টেনটির কথা বলে তাহলে তো বলবো যে উনি মিথ্যা কথা বলছেন। তার মানে হচ্ছে আপনারা মোটামুটি নিশ্চিন্ত যে বিএনপিও এই এপ্রিলের নির্বাচন মেনে নেবে। আমরা আশা করি বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোই মেনে নিবে। এবং বাকিদের এতে তো মোটামুটি হ্যাঁ, এটা ইতিবাচক। যেটা হবে যে বাংলাদেশে মানে সবাই অনেক এনাফ টাইম পাবেন। সবার হাতে প্রায় 10 মাস আছে। এখন সবাই ভালো মতো তাদের এলাকায় যাবেন, কাজগুলো করবেন, ভোটারদের সাথে তাদের ইন্টারাকশন বাড়াবেন। এই কাজগুলো তো হঠাৎ করে হয় না। আমাদের গত 16 বছর ধরে তো এফেক্টিভলি সেরকমই নির্বাচন হয় নাই। সব না, গাঁজাখুরি মানে রিগড ইলেকশন হয়েছে। তো সেই জায়গায় রিয়াল ইলেকশন, ভোটাররা যাতে টার্ন আউট করে, ভোটাররা আসে যাতে কেন্দ্রে, সেগুলোকে আপনার উদ্বুদ্ধ করতে এবং ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার হতে হয়, অনেকগুলো কাজ বাকি। এখন সবাই ওইটাকে ফোকাস করা উচিত। প্লাস সামনে আপনার 2-3টা মাস যাবে বর্ষা। হ্যাঁ, বর্ষায় অনেক ক্ষেত্রে কিছুই কাজও সেভাবে করা যায় না। তো আমার মনে হয় যে এটা ফ্যান্টাস্টিক একটা টাইম দেওয়া হয়েছে, অনেক সময় পাবেন। সবাই মিলে আমরা এই নির্বাচনটাকে সত্যিকার অর্থে বাংলাদেশের বেস্ট ইলেকশন করতে পারবো। দেশের মধ্যে আসলে এক ধরনের অস্থিরতা, রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও এক ধরনের অস্থিরতা আছে। ব্যবসায়ীদের মধ্যে এক আ- ধরনের হতাশা কাজ আমরা করছে। আমরা মনে করি বিনিয়োগের যে না, ইস্যুটা আপনি বলেন, আমি উত্তরগুলো দেই আর কি কি। বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের দিক থেকে আমরা যেটা প্রায়ই শুনতে পাচ্ছি যে যতটা বিনিয়োগ বাইরে থেকে আসা উচিত, যেইভাবে আমাদের এখানে প্রচার চালানো হচ্ছে, বিনিয়োগটা ঠিক সেভাবে আসছে না। বিনিয়োগ আসার গতিটা খুব স্লথ। আমরা বিনিয়োগের যে 2টা কোয়ার্টারে, যেমন ধরেন বিনিয়োগের জুলাই টু সেপ্টেম্বর যে কোয়ার্টার ছিল গত বছর, সেটা আমাদের সময়টা কিছু পড়েছে। আর ওই সময় তো একটা গণজাগরণ হয়েছে, ফলে ওই হুম, সময়টা আমরা ধরছি না।
হুম হুম। পরে যে দুই কোয়ার্টারে যে বিনিয়োগটা এসছে এটা যথেষ্ট ভালো। পুরো শেখ হাসিনার আমলে যেরকম হতো তার চেয়ে বরং একটু কিছু কিছু ক্ষেত্রে বেটার। আর একটা হচ্ছে যে বিজনেসের পরিস্থিতি যে ভালো না এটা আপনি কিভাবে বলবেন? আমরা যে এই যে ফরেন এম্বাসিগুলো, ওয়েস্টার্ন এম্বাসি সবাই আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছে যে এইভাবে আমরা ইকোনমির ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এনশিওর করেছি। আপনার ব্যাংকিং সিস্টেমটা ধ্বংস ছিল, আপনার ব্যাংকিং হুম। সিস্টেম আমরা ঠিক করেছি। আমরা যখন ক্ষমতা মানে দায়িত্বে আসি তখন ব্যাংকের থেকে আপনি ডলার উঠাতে পারতেন না, ব্যাংক হ্যাঁ, আপনাকে আপনি ডলার ডলার ছিল উঠে না তাদের নিলে কাছে। আপনি বিদেশ থেকে আনবেন। এখন কোনো বিজনেসম্যান বলেন যে ডলারের সমস্যা হচ্ছে, ডলার পাচ্ছি না। তারপর হচ্ছে যে বিশাল আপনি বড় বড় বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে আপনি এলএনজি কিনেছেন, ফার্টিলাইজার কিনেছেন, আপনি ইয়ে কিনেছেন, কিন্তু আপনি ওদের টাকাটা দিতে পারেন নাই। আমরা তো সব টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ। দেওয়ার ফলে যেটা হয়েছে যে আমরা ইন্টারন্যাশনালি বেটার প্রাইস পাচ্ছি। আগে কি হতো আপনাকে বলি, আপনি এলএনজি কিনলেন এই একটা কোম্পানির থেকে, ঠিক আছে? সে যখন দেখতো যে বাংলাদেশ টাকা দিতে গড়িমসি করবে বা দেরি হবে, সে আপনাকে ঠিকই বিক্রি করতো, কিন্তু আপনি যদি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে $100 দাম হয়, আপনার কিনতে হতো $120। দামটা সে বাড়িয়ে একটা দিত। দাম বাড়িয়ে দিত, যে তোমাকে কেউ বিক্রি করবে না, আমি বিক্রি করছি বলে দাম বাড়াতো। এখন আমরা সবার পেয়ে এবং এর ফলে যেটা হচ্ছে আমরা কম্পিটিটিভ প্রাইসে, বেটার প্রাইসে আমরা ইন্টারন্যাশনাল, আমরা যে কাতারে গেলাম ওরা আমাদেরকে বলেই দিয়েছে যে তোমাদেরকে এখন এটা আমরা যারা বিক্রি করব আমরা তোমাদেরকে কম দামে দিব, কারণ আচ্ছা। আমরা ওদের যা ঋণ ছিল হাসিনার আমলে যেগুলো করা সব আমরা পে করে দিচ্ছি। আপনার মনে আছে আদানি আমাদেরকে চিঠি দিয়েছে, হ্যাঁ হ্যাঁ। এখন আদানি শুনেন চিঠি দেওয়ার কথা? না, এবং বিদ্যুৎ সরবরাহ নিয়েও কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নাই। আপনি ইউএস এর যে শেভরন খুবই হুম। ভাইটাল, সে বাংলাদেশের যে গ্যাসের যে সাপ্লাই হয় তার হ্যাঁ। 50% শেভরনের থেকে আসে। এখন আপনি শেভরনকে আপনি টাকা দেন নাই, শেভরন তো গড়িমসি করছে বা করবে, যদি করে নাই, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, কিন্তু তার আপনি $200-300 মিলিয়ন আটকে রেখেছেন, তার টাকা দিচ্ছেন না। আমরা এসে পুরোটা টাকা একবারে দিয়েছি এবং এর ফলে যেটা হচ্ছে শেখ বলতেছে আমি এখন ইনভেস্ট করব। সে গত 5-6 বছর ধরে কোনো ইনভেস্টমেন্টই করে নাই, রেগুলার যে কাজগুলো সে কাজগুলো করেছে, যে কূপ খনন করায় যে ইনভেস্টমেন্ট সেগুলো হুম হুম কোনো হুম। ইয়ে দেয়নি। আর অন্যান্য যদি আপনি এক্সপোর্ট ধরেন, আপনি 10 মাসে এক্সপোর্টের গ্রোথ 10%-এর উপরে, খুবই ভালো গ্রোথ। কিন্তু আপনি তারপরও এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ইনফ্লেশনটা আমরা কমাচ্ছি, ইনফ্লেশনটা গ্র্যাজুয়ালি কমছে। হ্যাঁ, ওয়ান এমন ডিজিটে আপনি নেমে যে আসছে। স্পেকটাকুলার যে নিয়েটা আমরা আশা করি যে এই মাসের যে ইনফ্লেশন, যেটা জুন মাসের ইনফ্লেশন, এটা 8-এর মধ্যে ঘরে এসে পড়বে। এবং আপনার সবচেয়ে যেটা যে আইএমএফ এর সাথে বা ইয়ের সাথে আমরা কিন্তু একটা নেগোসিয়েশন করেছি, আমাদের এখন রিজার্ভের অবস্থা বাড়ছে, রিজার্ভের অবস্থা এমন একটা জায়গায় গিয়েছে যে আমরা টাকা ফ্লোট করেছি বছরের পর বছর। আপনি টাকাটা মার্কেটের উপরে, মানে আপনার ডলারের রেটটা কত হবে হ্যাঁ টাকার হ্যাঁ, এগেনস্টে, এটা নির্ধারিত হয় না, ফিক্স করে দেওয়া হতো আগে। আগে হুম। ফিক্স, এখন টাকাটা ফ্লোট করে এবং এটা এটা বোঝায় যে যে আমার সক্ষমতাটার লেভেলটা কোথায় গেছে। যারা সক্ষম না তারা টাকা তাদের কারেন্সি ফ্লোট করেন না। করলে হয় কি, যেটা হয় যে যে আপনার এই যে যারা যদি আগে করা হতো এবং আমাদেরকে বিদেশি যারা বড় বড় ওয়েস্টার্ন এম্বাসি যারা এগুলো বুঝেন তারা হুম। বলেছেন যে তারা ভয় করছিলেন যে টাকা যদি ফ্লোট করে টাকার দাম $250 না হয়। আচ্ছা আচ্ছা, এখন সেটা দেখেন তো টাকার হয়নি। দাম 122-123 হ্যাঁ। আছে। এই যে অ্যাচিভমেন্ট, এটা আনবিলিভেবল অ্যাচিভমেন্ট। কোনো ইনভেস্টর বলতে পারছে না যে ইম্পোর্ট করে, কেউ বলছে যে ডলার নাই আমি ইম্পোর্ট করতে পারছি না, কারো ইয়ে নেই। ওই কিন্তু অভিযোগটা শোনা যায় না। অনেস্টলি বললাম, বিজনেসম্যানরা মানে সত্য কথা বলছেন না, তাদের মধ্যে সত্য বলার ভয়ানক রকমের ঘাটতি আছে এবং এই ঘাটতিটা সত্যিকার অর্থে আমরা তো ভালোভাবে নোটিশও করছি যে তারা কিভাবে, দেখেন এই যে চিটাং পোর্টকে আমরা আহ, আহ, বিদেশি হ্যাঁ, কোম্পানি হ্যান্ডলিং এ বড় দেয়া। ম্যানেজমেন্ট, এতে লাভবানটা কে হবে? এটা নিয়ে তো প্রবল বিরোধিতা না, আছে। এটা লাভবানটা কে হবে? দেশ হবে। না, দেশের লাভবান দেশের মূলত কারা? ব্যবসায়ীরাই। ব্যবসায়ীরা। হ্যাঁ, আপনি কোনো তাদের ব্যবসায়ীকে হ্যান্ডলিংটা সহজ দেখেছেন? হবে। আপনি কোনো ব্যবসায়ী বিজিএমই বা ওই সমস্ত গার্মেন্টের কেউ দেখেছেন আমাদেরকে বলতে যে আমরা খুব খুশি হচ্ছি যে আপনারা এই কাজটা করছেন? না, ওনারা এটা করছেন না। কারো পক্ষ থেকে আসে নাই। কেন আসছেন না জানেন? কারণ হচ্ছেন যে তারা ভয় পাচ্ছে যে এরপরে পলিটিক্যাল পার্টি যারা আসবে তাদেরকে তোষামোদি করার জন্য ওনারা এই কাজটা করছেন। তাদেরকে ওনারা তোষামোদি করছেন যে ওরা যদি রেগে যায়
ওই রেগে হুম, যাওয়ার হুম। ভয়ে আমাদেরকে বলছেন। অথচ আমি যদি আজকে চিরাং পোর্টের এফিসিয়েন্সি বাড়াই, সবচেয়ে উপকৃত হবে গার্মেন্টসের এক্সপোর্টাররা, হ্যাঁ, সবচেয়ে। কিন্তু একজনের কোন একটা স্টেটমেন্ট দেখেছেন? না কেউই বলেনি, কিন্তু আমরা গ্যাসের ঘাটতি নিয়ে প্রচুর কথা শুনছি। গ্যাসের ঘাটতি হচ্ছে, আবার আবার দেখেন গ্যাসের ঘাটতি নিয়ে যে শেখ হাসিনার আমলে এত ঘাটতি শেষের দিকে, একটা স্টেটমেন্ট দেখেছেন না, তাদের? তখন আসে নাই। অথচ এই বছর আমরা এই জানুয়ারি টু এপ্রিল আমরা গ্যাসের বাড়িয়েছি হচ্ছে 21% গ্যাসের যে সরবরাহ, এবং এপ্রিল মাস এপ্রিল মাসেই বেড়েছে 49%। তো আমরা তো আমাদের যেটা আমরা সব করছি, এবং আমাদের রিজার্ভ আরো বাড়ুক, আমরা এটাকে গ্যাস ইম্পোর্ট করে সয়েল আপ করে দিব। এবং সবচেয়ে বড় যে জিনিস, আমরা ল্যান্ড বেস করতে যাচ্ছি, কি যেন এফএসআরইউ, মানে ল্যান্ডিং স্টেশন, যেখানে গ্যাসটা বিদেশের থেকে এলএনজি এনে যেখানে রিগ্যাসিফিকেশন করা হবে, সেইটায় আমরা ইনভেস্ট করতে চাই, এবং এটা হলে এই দেশে কোনো গ্যাসের সমস্যা থাকবে না। তো এগুলো আমরা তো যা যা করা, যে কাজগুলো ওরা করে নাই, আমরা প্রত্যেকটা কাজ করছি এবং খুব নিষ্ঠার সাথে কাজগুলো করা হচ্ছে। কিন্তু ওই যে আপনার অ্যালিজিয়েন্স তো পলিটিক্যাল পার্টির সাথে, হুম, হুম। আপনি তো পলিটিক্যাল পার্টির সাথে চামচামি করে অনেক আপনি নিয়েছেন, কি যেন গ্যাসের, বছরের পর আপনি বিজেপি লিডাররা শেখ হাসিনার আমলে কি করেছে দেখেন হ্যাঁ, না? সর্বশেষ মিটিংটাও তো আমরা দেখেছি, দেখেছেন না? সবাই এখন ওই একসাথে। পলিটিক্যাল বিজনেসম্যানদের একটা বড় অংশ এই এই ধান্দাবাজিতে থাকেন, যে একটা পলিটিক্যাল পার্টি আসলে তাকে আমি সাপোর্ট দিলে আমি তার থেকে অনেক বেনিফিট পাবো, সেই বেনিফিটের আশায় তারা আমরা যে ভালো ভালো কাজগুলো করছি সেগুলো বলতে চাচ্ছেন না। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু গ্যাসের যে সমাধানটা আপনি বললেন, এটা কতদিনের মধ্যে আমরা এটা এক্সপেক্ট আমরা করতে অনেক পারি? কাছে আপনি এখন গ্যাসের সমাধান নিয়ে কোনো কথা হচ্ছে, আমরা আপনাকে ইনভাইট করব যে আপনারা আপনাদের রিপোর্টারদেরকে, এই যে যারা যারা এটা আসলে ফেস করেন, এই প্রত্যেকটা জায়গায় যে রিপোর্টগুলো করতে, তাতে আমরা অনেস্ট রিপোর্টিংটা পারবো, কি হচ্ছে আদৌ এনারা কি বাড়িয়ে বলছেন না সত্যি সেরকমের সমস্যা হচ্ছে। বাট আমাদের তরফ থেকে বলা হয়েছে যে যেই গ্যাসটা আমরা বিদ্যুতে দিতাম, কিছু গ্যাস আমরা সরিয়ে এনে আমরা সার গার্মেন্টস উৎপাদনের ক্ষেত্রে ফ্যাক্টরিগুলোতে দিচ্ছি। আর একটা হচ্ছে যে আমরা আহ, বাইরের থেকে যে এলএনজি আমরা যতগুলো কার্গো আনতাম জাহাজ, সেই কার্গো আমরা এর চেয়ে বেশি, প্রতি মাসে একটা বেশি করে আনার ডিসিশন হয়েছে। আর যদি লাগে আরো বেশি হবে, আরো বেশি আনা হবে আমাদের চাহিদা যে পরিমাণ থাকবে। জি। গত কয়েকদিন থেকে, সপ্তাহখানেক থেকেই আমরা দেখছি যে আমাদের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ, তাদের সে সময়ের যে ছিলেন ওবায়দুল কাদের, যোগাযোগ মন্ত্রী ছিলেন, তিনি বেশ কিছু সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বাইরের মিডিয়াতে ছেপেছে, গতকালকে আমি ভারতের একটি মিডিয়াতে দেখলাম উনি সাক্ষাৎকার দিয়েছেন এবং নানা ধরনের কথাবার্তা বলছেন যেগুলি দেশের জন্য আসলে ঠিক ইতিবাচক না। আপনারা এই বিষয়গুলিকে কিভাবে হ্যান্ডেল করতে চান? আমরা মনে করি যে তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছেন, হ্যাঁ, তাদের উচিত তার বিষয়ে জিজ্ঞেস করা, যে এই লোকগুলো কই ছিল যখন এই এত লার্জ স্কেল কিলিং হলো। হ্যাঁ, এবং ওই ওবায়দুল কাদেরের তো একটা ফেমাস উক্তি আছে সেই সময়, সে হচ্ছে যে ছাত্রলীগের ছেলেরাই পিটিয়ে ঠিক করে হ্যাঁ, ফেলবে, হ্যাঁ, হ্যাঁ, এটা বলেছে না? হ্যাঁ। এটা পড়ার পরেই তো দেখবেন যে ছাত্রলীগই তারা যথেষ্ট। করছে। মানে এই যে যারা এই রিপোর্টগুলো, তারা কি ওনাকে এই কোশ্চেনটা করেছে? ওই সময়ের ব্যাপারে কেউই প্রশ্ন করছে না। হ্যাঁ, একটা জায়গায় আমি দেখেন এরা দেখলাম যে কিন্তু অনুশোচনার কথা বলা হচ্ছে। তো অনুশোচনার, আপনি কে কিলিং গুলো কে করেছে? এই যে তারা কিন্তু ইউএন তো বলছে তারা রিপোর্ট, পলিটিক্যালি ফেস করবে, তারা দেশে আসবে, কিসের রাজনীতি শুরু পলিটিক্যালি করবে, ফেস? তারপরে আপনি তারা এটা ইউ আর ম্যাস মার্ডারার, দিস পিপল আর ম্যাস মার্ডারার। দেশে তাদের এই সমস্ত এই বক্তব্যগুলি আসার পর কি এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে কিভাবে বলে মনে করেন না? বাংলাদেশের মানুষ খুব ভালো জানে যে এরা কি কত ভয়ানক রকমের খুনি। এই যে আয়না ঘরে এত লোককে রাখলো, কারা রেখেছে? এদের রেজিমই তো রেখেছে। হ্যাঁ, এই যে 1200, ওইখানে যে 1400 জন মারা গেছে, ইউএন বলল, কারা মেরেছে? এই যে এটা কি মানুষ তো পৃথিবীতে ভুলে যায় না। এটা না, এমন না যে আমি রিপোর্টটা করছি, ইউএন রিপোর্ট করছে, হ্যাঁ। একদম দেখিয়ে দিচ্ছে যে শেখ হাসিনার কটু আছে সেখানে, যে ওরে মেরে ওকে রাস লুকিয়ে ফেলো, এই হুম, ধরনের হুম, কটু হুম। আছে। তো সেই জায়গায় থেকে এনারা কোন মুখে এই কথাগুলো বলেন? আর আমার খারাপ লাগে যে ওনাদেরকে আবার অনেকে প্ল্যাটফর্ম দিচ্ছেন কথা প্ল্যাটফর্ম বলার। দিচ্ছে, ওনারা কথা বলার সুযোগ শুধু পাচ্ছেন না, হ্যাঁ, বিস্তারিত বর্ণনার সুযোগ এটা পাচ্ছেন, আমরা কিভাবে দেখছি, অ্যাক্টিভ আমাদের হবেন। বাংলাদেশের মানুষরা তো দেখছে, খুব ভালোভাবে দেখছে।
আপনি আশাবাদী যে এই সমস্ত তৎপরতা কার্যক্রম তাদের কথাবার্তা আমরা মনে বাংলাদেশের করি মানুষকে ওনার প্রভাবিত ওনার করতে পারবে বিরুদ্ধে না? ইনভেস্টিগেশন চলছে, তার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, এবং এই খুবই, এবং ওই রেজিমটা ছিল ভয়ঙ্কর রকমের একটা খুনি রেজিম, করাপ্ট রেজিম, এবং অসংখ্য হিউম্যান রাইটস এর অ্যাবিউজ তার হাত দিয়ে হয়েছে। বাংলাদেশে গুম খুনের পুরো বলতে পারেন যে জনক জননী তারা ছিলেন। হুম। তো তাদেরকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছেন, আমরা মনে করি যে তারা চিন্তা করা উচিত তারা কি করছেন। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ। আপনি প্রচন্ড ব্যস্ত সময়ের মধ্যে আজ রাতে আপনার ফ্লাইট আমাদেরকে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার কাছ থেকে অনেক কিছুই অনেক বিস্তারিতভাবে জানা জি। গেল। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা আবার কথা বলবো। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি স্পেশাল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।